আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। পুরান ঢাকার বুড়িগঙ্গা পাড়ের আহসান মঞ্জিল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইশতিয়াক আহমেদ। আজকে ইউরোপ প্রবাসী বোনজামাই এবং বোনকে নিয়ে এসেছি ঢাকার নওয়াব পরিবারের রাজকীয় বাসভবন ও সদর কাছারি দেখতে। খাজা আলিমুল্লাহ 1830 সালে ফরাসিদের কাছ থেকে এই বাংলো ক্রয়পূর্বক সংস্কারের মাধ্যমে নিজ বাসভবনের উপযোগী করেন। পরবর্তীতে নওয়াব আব্দুল গনি 1869 সালে এই প্রাসাদটি পুনর্নির্মাণ করেন এবং প্রিয়পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। বর্তমানে নবাব পরিবারের স্মৃতি বিজড়িত এই প্রাসাদটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই গ্যালারিতে ঢাকার নওয়াব পরিবারের সুনামধন্য ব্যক্তিদের পরিচিতি ও বংশতালিকা আদিপুরুষ থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত দেওয়া হয়েছে। নবাবী আমলে জমি পত্তন দেয়ার উর্দু দলিল, আহসান মঞ্জিলের সবচেয়ে বড় আকর্ষণ এর সমৃদ্ধ সংগ্রহশালা। সর্বমোট 477টি নিদর্শন আহসান মঞ্জিলের 23টি কক্ষে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। আহসান মঞ্জিল নবাবী আমলে ঢাকার সবচেয়ে দৃষ্টিনন্দন এবং জাঁকজমকপূর্ণ প্রাসাদ ছিল, কিন্তু দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে 1952 সালে সরকার নবাবী স্টেট অধিগ্রহণ করলে এখানকার সর্বশেষ নবাব খাজা হাবিবুল্লাহ প্রাসাদটি ছেড়ে চলে যান। এরপর দীর্ঘ 33 বছর প্রবল অবহেলা আর অযত্নে ধুঁকছিল অতীত জৌলুসে ঘেরা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই ইমারত। তবে 1985 সালে এর ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে তৎকালীন সরকার এটি সংস্কারের কাজ শুরু করে এবং দীর্ঘ সংস্কারের পর 1992 সাল থেকে জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণে আনা হয়। নবাবী আমলের বেডরুম, কি দৃষ্টিনন্দন কারুকার্য খচিত আলমারি, শোকেজ, ড্রেসিং টেবিল আর চোখ জোড়ানো মোহনীয় ডিজাইনের খাট, যা নবাবী আমলের সেই শৌখিন নবাবদের জৌলুসের জীবনকে হাতে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। প্রাসাদের পুরনো ভবন অর্থাৎ অন্দরমহল থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি প্রাসাদের নতুন ভবন বা রংমহলের দিকে। এই প্রাসাদটিও হয়তো কখনো ভাবতে পারেনি যে তার জৌলুসের যৌবনের ইতিহাস আজ বৃদ্ধাবস্থায় সবাইকে বলে বেড়াতে হবে। এই রাজকীয় প্রাসাদ নিরাপত্তায় কত সৈনিক যে নিয়োজিত ছিল তার হিসেব নেই। মোগল স্থাপত্যকলায় নির্মিত আহসান মঞ্জিলের বারান্দা এবং মেঝে দামি মার্বেল পাথর দিয়ে তৈরি। এই কক্ষটি নবাবদের রাজকীয় ডাইনিং রুম। কত সকাল, দুপুর আর রাতের শাহী খাবারই না এই টেবিলের সব দামি দামি কাঁচ, মার্বেল আর চীনামাটির পাত্রে পরিবেশন করা হতো, আর পুরো নবাব পরিবার একসাথে বসেই সেই খাবার উপভোগ করতেন। এই ডাইনিং রুমটি আমাদের মনে করিয়ে দেয় বাংলার যৌথ পরিবারের কথা। সত্যি অসাধারণ। পাশের কক্ষটিতে রাখা হয়েছে হাতির মাথার কঙ্কাল। দরজা দিয়ে দুপা এগোতেই আপনার চোখ জুড়িয়ে যাবে। কি রাজকীয় সিঁড়ি! এই সিঁড়ি দিয়ে নিচতলা থেকে উপরতলায় যেতেন নবাব পরিবারের সদস্যরা এবং দেশি বিদেশি অতিথি আর রথী মহারথীরা।
শৌখিন নবাবের খেলাঘর, মাঝখানে যে বোর্ডটি রয়েছে এটি বিলিয়ার্ড বোর্ড। এই খেলাটি খেলতেন এখানকার নবাব। এই সময়ে এসেও বিলিয়ার্ড খেলা দুনিয়ার বিখ্যাত ব্যক্তিদের আভিজাত্যের খেলা হিসেবে বিবেচিত। এই কক্ষে রাখা হয়েছে নবাব পরিবারের আলমারি এবং সিন্ধু। নবাবী আমলের রাজকীয় সিংহাসন, আহসান মঞ্জিল তথা এই নবাব বাড়ির নবাব খাজা সলিমুল্লাহ কি পরিমাণ শিক্ষানুরাগী ছিলেন তা এই লাইব্রেরিকে দেখলেই বোঝা যায়। বিশিষ্ট ও রাজকীয় অতিথিদের বিশ্রামের জন্য এই স্টেট বেডরুম নির্দিষ্ট থাকত। আহসান মঞ্জিলে আগত নবাবের বিশেষ অতিথিবৃন্দকে এখানেই অভ্যর্থনা জানানো হতো। এটি প্রাসাদের প্রধান ড্রয়িং রুম। 1906 সালে ঢাকায় আহসান মঞ্জিলের এই কক্ষে অনুষ্ঠিত একটি বৈঠকে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল। প্রাসাদের শীর্ষে দৃশ্যমান সুউচ্চ গম্বুজটি এই কক্ষের উপরই নির্মিত। এখানে প্রদর্শিত অস্ত্রশস্ত্রগুলো এই প্রাসাদেই পাওয়া যায়। বেগমদের চিরুনি, চুরি, পিঠ চুলকানোর কাঠি এখানে রাখা হয়েছে, আর এই সবগুলোই হাতির দাঁত দিয়ে তৈরি। এটি প্রাসাদের খোলামেলা হলঘর, যা মূলত নাচঘর হিসেবে ব্যবহৃত হতো। 19 শতকে ঢাকা শহরে এত বড় ও জাঁকজমকপূর্ণ নাচঘরের দৃষ্টান্ত আর ছিল না। এখানেই আছে নবাবের রৌপ্য ক্রিস্টাল খচিত চেয়ার। প্রাসাদ থেকে বের হতেই এর রাজকীয় গোলাপি রং আপনাকে মুগ্ধ করবে, আর নজরকাড়া স্থাপত্যশৈলী আপনাকে বাকরুদ্ধ করবে কিছুক্ষণের জন্য। আহসান মঞ্জিল ঢাকা শহরের প্রথম ইটপাথরের তৈরি স্থাপত্য নিদর্শন হিসেবে মনে করা হয়, আর তৎকালীন নবাবদের হাতেই এই ভবনেই প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে। মোট কথা, আহসান মঞ্জিলের সৌন্দর্য কেবল এর বাহ্যিক কাঠামোতেই নয়, বরং এর প্রতিটি কোণে লুকিয়ে থাকা ইতিহাস, ঐতিহ্য এবং শৈল্পিক কারুকার্যে মিশে আছে, যা একে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন করে তুলেছে। আহসান মঞ্জিল আসবেন আর বুড়িগঙ্গা আসবেন না, তা তো হতেই পারে না। এমন সময় আমরা এই বুড়িগঙ্গা পাড়ে এসেছি যখন সূর্যটাও ক্লান্ত হয়ে হেলে পড়েছে এ শহরের উঁচু উঁচু দালানের উপর, আর লালচে আবার ছড়িয়ে দিয়েছে পুরো বুড়িগঙ্গায়। আমার প্রাণ ধরিয়া আমারও টান, মনটা করে আনচান। বুড়িগঙ্গা আসলে নাগরিক নদী। টেমস নদীর তীরে যেমন লন্ডন, সেইনের তীরে প্যারিস, দানিউবের তীরে বুদাপেস্ট, তেমনি বুড়িগঙ্গার তীরে ক্রমবর্ধিষ্ণু ঢাকা মহানগর। তল বুকে প্রেমের নৌকা উজান বাই, জোয়ার নদীর তল বুকে প্রেমের নৌকা উজান বাই। বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়। ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বুক চিরে বয়ে চলা বুড়িগঙ্গা নদী সাভারের ধলেশ্বরী থেকে উৎপন্ন হয়ে শেষে ফতুল্লায় আবার যোগ দিয়েছে ধলেশ্বরীর সাথে। স্বপ্নগুলো মূর্ধইনি। ঢাকায় ইতিহাসের সকল পালাবদলের সাক্ষী হওয়া এই নদী দূর অতীত থেকেই দেশের বাদবাকি অংশের সাথে নৌ যোগাযোগের প্রধান পথ।